আজ 24শে আগস্ট 2022 বুধবার রাজ্য বিধানসভার এই অধিবেশন শুরু করছি। মাননীয় মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতা, সরকার পক্ষ ও বিরোধী পক্ষের সকল সদস্য ও সদস্যের কাছে আশা রাখছি এই অধিবেশনের সৌজন্য ও শান্তিশৃঙ্খলা বজায় থাকবে। আজ এই দিনের প্রথম কর্মসূচি বেসরকারি কর্ম। এই পর্বের প্রথমেই রয়েছে শপথ গ্রহণ কর্মসূচি। মোহনপুর বিধানসভার উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সদস্য মাননীয় শ্রীমতী অমৃতা সান্যাল মহাশয়কে শপথ গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। আমি শ্রীমতী অমৃতা সান্যাল ঈশ্বরের নামে শপথ করিতেছি, নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। এবার শোক প্রস্তাব। মাননীয় সদস্যগণ, আমাদের বিধানসভার প্রাক্তন সদস্য, সাহিত্যিক ও বিশিষ্ট সমালোচক সক্রিয় অনির্বাণ লাহিড়ী মহাশয় গত 7ই আগস্ট তারিখে তার আকস্মিক প্রণয়নে আমরা গভীরভাবে শোকাহত। তিনি 2001 সালে প্রথম রাজ্য বিধানসভা সদস্য। দীর্ঘ 15 বছর তিনি এই সভার সদস্য ছিলেন। সভার প্রশ্নোত্তর পর্বে প্রযুক্তি, আধুনিক চিন্তা চেতনা সবাকে নানানভাবে সমৃদ্ধ করেছে। তার দায়িত্বশীল রাজনৈতিক জীবন ও আদর্শ শিল্পমন চিরদিন অনুপ্রেরণার কাছে। তার আধুনিক চিন্তাভাবনা ও আদর্শ সকল সদস্যের কাছে শিক্ষা নেয়। ঈশ্বর তার পরিবারবর্গকে শক্তি দিন, তার বিধি আত্মা চিরশান্তি কামনা করি। এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করার অনুরোধ জানাচ্ছি। এবার বিরোধী দলের নেতা সুমন নাইয়াকে শ্রদ্ধা জ্ঞাপন করার অনুরোধ করছি। ধন্যবাদ। অধ্যক্ষ মহাশয়, স্বর্গীয় অনির্বাণ লাহিড়ী ছিলেন একজন আদর্শ জননেতা। তার অকাল প্রয়াণ আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি। আমাদের দলের পক্ষ থেকে তার আত্মার চিরশান্তি কামনা করি এবং তার পরিবারবর্গকে সমবেদনা জানাই। এখন স্বর্গীয় অনির্বাণ লাহিড়ীর শান্তি কামনা উদ্দেশ্যে সবার 2 মিনিটে নীরবতা পালন করবেন। আপনারা সকলে আসন গ্রহণ করুন। মাননীয় সচিব সবার সংবাদটা শুধু লাহিড়ী পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। এখন সবার স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। এই পর্বের প্রথমেই রয়েছে প্রশ্নোত্তর পর্ব। আর বেশ কিছু প্রশ্ন নথিভুক্ত হয়েছে। নথিভুক্ত প্রশ্নগুলির মধ্যে তারকা চিহ্নিত 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্নগুলির উত্থাপন
পরপর প্রশ্নকারীগণ ক্রমান্বয় করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীগণ সেই প্রশ্নের মৌখিক উত্তর প্রদান করবেন। মাননীয় সদস্যদের এই পর্বের জন্য 15 মিনিটের সময় বরাদ্দ করা হলো। এখন 2 নম্বর প্রশ্নটি করবেন বিরোধী দলের সদস্যা মাননীয়া শ্রীমতী লীনা সরকার মহাশয়া। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। সারা বিশ্বে আজ ভৌম জলের জন্য হাহাকার। আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম নয়। অথচ শহর কিংবা গ্রামাঞ্চলে অবৈজ্ঞানিক প্রথায় মাটির তলার বৃষ্টি জল তুলে বিক্রি করা হচ্ছে, হয়তো চাষের কাজে লাগানো হচ্ছে। এর ফলে প্রয়োজনের নষ্ট হচ্ছে অনেক বেশি জল। তাই মাননীয় সেচ বা পূর্ত দপ্তরের মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, শহর ও শহরতলিতে বিশুদ্ধ পানীয় জলের নামে গজিয়ে ওঠা জলের কারখানাগুলি কাদের অনুমতিতে চলছে? এরা কি সরকার তথা পুরসভার অনুমতি নিয়ে ট্রেড লাইসেন্স সহ জলের ব্যবসা করছে? সরকারি মেয়েদের অনুমতি দিচ্ছে কিভাবে? আমার দ্বিতীয় প্রশ্ন, গ্রামাঞ্চলে রবি শস্য চাষের জন্য পাম্প বা শ্যালো বসিয়ে প্রচুর জল তুলে নষ্ট করা হচ্ছে। এমনকি আইস ফ্যাক্টরিগুলিও জলের অপব্যবহার ঘটাচ্ছে। এইভাবে চললে গ্রাম বাংলা কদিন পরে শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। সরকার এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেছে তা আমি জানতে চাই। মাননীয় সেচ মন্ত্রীকে এই বিষয়টি আলোচনা করতে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার বিরোধী দলের বন্ধু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। বর্তমান বিশ্বে জলের সমস্যা সত্যি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। হয়তো অদূর ভবিষ্যতে এই জলের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে। আমাদের সরকার এই সংকট থেকে মুক্তি খুঁজতে বদ্ধপরিকর। এটা সত্যি যে শহর ও শহরতলিতে অনেক জলের কারখানা অবৈধভাবে গড়ে উঠেছে। আমরা তাদেরকে চিহ্নিত করে কারখানাগুলি বন্ধ করে দিয়েছি। ভবিষ্যতে এই জাতীয় কারখানা যাতে না গড়ে ওঠে তার জন্য লক্ষ্য নজর রেখেছি। আপনাদের কাছেও আমাদের আবেদন, এই জাতীয় কারখানা দেখলে আপনার পৌরসভা তথা সরকারকে জানান। আমরা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আচ্ছা মন্ত্রী মশাই, মিথ্যে কথা বলে কি লাভ পান আপনারা? গত মাসে আমরা বিজনবাড়ি পুরসভার 7টি জলের কারখানা বন্ধ করার জন্য আবেদন করেছিলাম। আজ পর্যন্ত তার কটি বন্ধ হয়েছে? আপনাদের কি কোনো সদিচ্ছা আছে? মাননীয় অধ্যক্ষ মহাশয়, শুনুন, মিথ্যার রাজনীতি আমরা করি না। আমাদের সদিচ্ছা আছে বলে গত মাসের 17 তারিখে আমরা কারখানাগুলি বন্ধ করার নোটিশ জারি করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আপনাদেরই কিছু কর্মী সমর্থকদের বাধা আনে তা আজও বন্ধ করা যায়নি। কিন্তু এই লড়াই আমরা মেনে নেব না। অবিলম্বে আমরা কারখানাগুলি বন্ধ করবই। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি যে শহরাঞ্চলগুলির মতো গ্রামাঞ্চলগুলিতেও অবৈধ পাম্প বা শ্যালো বন্ধ করে দেওয়ার জন্য পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কৃষিকাজে জলের যোগান দেওয়ার জন্য পুকুর কাটা কিংবা পুকুর সংস্কারের জন্য সরকার লোনের ব্যবস্থা করেছে। শহর কিংবা গ্রামে জল ভরো প্রকল্পে মানুষকে আগ্রহী করে তোলার জন্য ট্যাপ মুকুব করে দেওয়া হয়েছে। টিভিসি সহ বিভিন্ন জলাধারের জল সুন্দরভাবে বন্টনের দ্বারা কৃষিতে জলের সমস্যা দূর করা হয়েছে। জল আমাদের জীবন, তাই যে কোনো মূল্যে এই অপচয় আমরা রুখবই। আসুন না আমরা সবাই মিলে জলের অপচয় বন্ধ করে সবুজ শস্য শ্যামলা বাংলা গড়ে তুলি। এখন 3 নম্বর প্রশ্নটি করবেন বিরোধী দলের সদস্য মাননীয় অমিত লস্কর মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আর সারা বাংলা প্লাস্টিকের জঞ্জাল আর দূষণে ভরে গেছে। এমনকি মানুষের শরীরেও মিলেছে প্লাস্টিক। গ্রামাঞ্চলের মোটর ভ্যানগুলি পোড়া তেলে চালিয়ে দূষণ ছড়াচ্ছে। তাই পরিবেশ দপ্তরের মন্ত্রী মহাশয়ের কাছে আমার প্রশ্ন, প্লাস্টিক দূষণ রোধে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে? আমার দ্বিতীয় প্রশ্ন, গ্রামাঞ্চলের মোটর ভ্যানগুলি আজও বন্ধ করা হয়নি কেন? মাননীয় পরিবেশ মন্ত্রীকে বিষয়টি আলোচনা করতে অনুরোধ করা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, প্লাস্টিক দূষণ আজ পৃথিবীর সর্বত্র। আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত যথেচ্ছ পরিমাণে প্লাস্টিক ব্যবহার করে চলেছি। কেননা প্লাস্টিক সহজলভ্য, কম দাম, টেকসই, উপযোগিতাও অনেক বেশি। তাই সহজে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা যায় না। তবে লক্ষ্য রাখা দরকার, যে প্লাস্টিক ক্ষতি করছে তা আগে বন্ধ করতে হবে। কিন্তু আমাদের সরকার আইন করে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক বন্ধ করেছে। আর এই নিষেধ অমান্যকারী প্লাস্টিক দাতা ও প্লাস্টিক ব্যবহারকারী উভয়কেই জরিমানা দিতে হবে। আপনি কিছু বলবেন অমিত বাবু? ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়।
75 মাইক্রনের উপরে প্লাস্টিক কি ক্ষতিকর নয়? তাহলে 75 মাইক্রনের মানদণ্ড কেন? এটা পুরোপুরি বা বন্ধ করা হচ্ছে না কেন? মাননীয় অধ্যক্ষ মহাশয়, 75 মাইক্রনের উপরে প্লাস্টিক ক্ষতিকর নয় তা আমি বলিনি, কিন্তু একেবারে হঠাৎ করেই তো মানুষের অভ্যাস বদলানো যায় না অমিত বাবু। তার জন্যই আমাদের সরকার আপাতত 75 মাইক্রনের মানদণ্ড বেছে নিয়েছে। এরপর 120 মাইক্রন, তারপর 150 মাইক্রনের মানদণ্ড বেছে নেওয়া হবে। এ ব্যাপারে প্লাস্টিক কারখানাগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে। আর অমিত বাবু, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি যে গ্রাম বাংলার মোটর ভ্যানগুলি চালানোর অনুমতি আমরা দিইনি, এমনকি ওদের কোনো লাইসেন্সও নেই। যারা চালাচ্ছে তারা অবৈধভাবে চালাচ্ছে। আসলে নিম্নবিত্ত মানুষেরা 2 পয়সা রোজগারের আশায় এই যানবাহনগুলি চালাচ্ছে। আমরা অতি শীঘ্রই পোড়া তেলে চালানো যানবাহনগুলিকে অবশ্যই বন্ধ করব। এখন 4 নম্বর প্রশ্নটি করবেন মাননীয় বিরোধী দলের নেতা মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমাদের রাজ্যে নির্বাচন শেষ হয়েছে গত 6 মাস আগে, অথচ আজও আমাদের দলের বহু কর্মী সমর্থকদের হত্যা করা হচ্ছে। রাজনৈতিক সংঘর্ষের কারণে তারা বাড়ি ফিরতে পারছে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ইটাগড়, জঙ্গিপাড়া, ভগবানপুর, রানীচক প্রভৃতি স্থানে রাজনৈতিক সংঘর্ষ আমাদের সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে? আমার দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক সংঘর্ষের কারণে আমাদের দলের বহু কর্মী সমর্থকদের হত্যা করা হচ্ছে। এই অশান্তি আর হিংসা রাজনীতি কতদিন চলবে? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কিছু বলুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমাদের সরকার প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা চাই সকলকে নিয়ে কাজ করতে, সকল মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব ও মানবিক বন্ধন গড়ে তুলতে। অথচ আমাদের সোনার বাংলা, রবীন্দ্রনাথ, নজরুল আর জীবনানন্দের রূপসী বাংলাকে কিছু মানুষ অশান্ত করে তুলতে চাইছে। কিন্তু আমাদের প্রশাসন সবসময় সচেতন রয়েছে। আমি বিরোধী দলনেতাকে একটু খোঁজ নিয়ে দেখার অনুরোধ করছি। দেখুন না, ইটাগড় ও জঙ্গিপাড়ায় অশান্তির কাণ্ডারি কারা? ভগবানপুর আর রানীচকে আপনাদেরই বিধায়ক রাজনৈতিক সন্ত্রাসে উস্কানি দিচ্ছে। কিন্তু এভাবে চলতে পারে না। আমাদের প্রশাসন তা কড়া হাতে দমন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার দৃঢ় অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার দৃঢ় অনুরোধ যে রাজনৈতিক রং না দেখে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করো। ঘর ছাড়া মানুষ ঘরে ফিরুক, আর একজন সাধারণ মানুষ যেন রাজনৈতিক হিংসার বলি না হয়। অধ্যক্ষ মহাশয়, আমাদের পুলিশ প্রশাসন সেই চেষ্টাই করছে। আপনারা যদি আমাদের সহায়তা করেন তাহলে বাংলার কোনো ঘরে আর অশান্তির আগুন জ্বলবে না, বাংলার কোনো মায়ের কোল আর খালি হবে না। আমাদের সরকার বাংলার সম্মান, বাংলার বুকে শান্তি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা কথা দিচ্ছি, বাংলার শান্তি ফেরাতে আমাদের দলের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন। বিরোধী দলনেতাকে অসংখ্য ধন্যবাদ। এখন 7 নম্বর প্রশ্নটি করবেন বিরোধী দলের সদস্য মাননীয় মনিকা মুর্মু মহাশয়। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। বাংলার মা বোনেদের আজ আর সম্মান বলে কিছু নেই। নারী পাচারের রাজ্য দালালদের কাছে সর্বরাজ্য হয়ে উঠেছে। শিশু পাচার আর ধর্ষণের ঘটনা তো এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, অথচ আমাদের সরকার নিশ্চিন্তে রয়েছে। তাই শিশু ও নারী কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমার প্রশ্ন, রাজ্যে গত 6 মাসে কতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, শিশু ও নারী পাচার ক্রমশ বাড়ছে কেন? হাসপাতালগুলি থেকে কিভাবে এত শিশু চুরি হচ্ছে? এই বিষয়ে সরকার এত উদাসীন কেন? আমি তার জবাব চাই। মাননীয় মন্ত্রী মহাশয়, আপনি কিছু বলুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। বাংলার মা বোনেদের সম্মান নিয়ে ছাড়া কথা বলছে মাননীয় অধ্যক্ষ মহাশয়। বাংলার মা বোনেদের সম্মান নিয়ে বিরোধী দলের সদস্য যে কথাগুলি বললেন তা শুধু মিথ্যে নয়, আমাদের সরকারকে কলঙ্কিত করার একটা অপচেষ্টা। আমাদের রাজ্য উন্নয়নের জন্য সম্পূর্ণ নিরাপদ। গত 6 মাসে আমাদের রাজ্যে যেখানে মাত্র 7টি ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে অন্যান্য রাজ্যে তা আরো অনেক বেশি। আমাদের পুলিশ প্রশাসন এইসব ক্ষেত্রে সক্রিয়দের গ্রেপ্তার করেছে। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত নারীদের জন্য 25,000 টাকা করে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কিছু বলতে চান?
ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। সংবাদ মাধ্যম এবং কেন্দ্রীয় নারী কল্যাণ দপ্তরের তথ্য অনুযায়ী গত 6 মাসে 18টিরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে রাজ্যে। মাননীয় মন্ত্রী তার মিথ্যা ভাষণে প্রকৃত তথ্যকে গোপন করছেন কেন? গত মাসের হাঁসখালির ঘটনায় উনি নিজের দলের নেতাকে বাঁচাতে গিয়ে এমন মিথ্যে কথা বলেছিলেন। এমন মিথ্যাবাদী মন্ত্রী আমরা পদত্যাগ চাই, পদত্যাগ চাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি মাননীয় মনিকা দেবী তথা বিরোধী পক্ষকে বলতে চাই, সংবাদ মাধ্যম দাবি করলে সমস্ত ধর্ষণের ঘটনা সত্যি বলে প্রমাণিত হয় না। পুলিশ রিপোর্ট অনুযায়ী তথ্য রয়েছে, তাই আমি জানিয়েছি। এই ব্যাপারে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, বরং আপনারা মানুষকে এইসব ঘটনায় উত্তপ্ত করা বন্ধ করুন। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি যে নানান উদ্যোগ নিয়েও নারী ও শিশু পাচার একেবারে বন্ধ করা যাচ্ছে না। মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে কিছু দালাল নারীদের প্রেমের ফাঁদে ফেলে কিংবা কাজ পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে। এ ব্যাপারে এক আন্তঃরাজ্য চক্র সক্রিয় রয়েছে। তবে আমরাও থেমে নেই। বিভিন্ন এনজিও, পুলিশ প্রশাসনকে দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে, প্রমিলা বাহিনী করে পাচার চক্র নির্মূল করার চেষ্টা চলছে। আশা করি অবিলম্বে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এখন 8 নম্বর প্রশ্নটি করবেন বিরোধী দলের নেতা মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমাদের রাজ্যের শিক্ষায় শ্রীহীন, স্কুলগুলির পঠন পাঠন ব্যবস্থা প্রায় লাটে উঠেছে। শুধুমাত্র কিছু পাওয়ার আশায় ছাত্রছাত্রীরা স্কুলমুখী। কোথাও শিক্ষক আছে অথচ ছাত্রছাত্রী নেই, কোথাও ছাত্রছাত্রী আছে অথচ শিক্ষক শিক্ষিকা নেই। তাই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, গ্রামের স্কুলগুলি শিক্ষক শূন্য হয়ে পড়েছে কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, সংবাদ মাধ্যমে কিছু ভুয়ো স্কুলের তথ্য মিলেছে, এই সকল ভুয়ো স্কুলগুলি কিভাবে চলছে? আমার তৃতীয় প্রশ্ন, প্রাইভেট স্কুলগুলি ফিস নিয়ন্ত্রণ করা হচ্ছে না কেন? মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি বিষয়টি আলোচনা করুন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। বিদ্যালয় স্তরের শিক্ষা ব্যবস্থাকে আমাদের সরকার ঢেলে সাজিয়েছে। গ্রাম থেকে শহর সব সর্বত্র আজ ধোঁয়া চকচকে বিল্ডিং, উন্নত পরিকাঠামো, কিন্তু শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারের কথা ভাবতে গিয়ে গ্রামের কিছু শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে। জেনারেল ট্রান্সফার চালু করার ফলে শহরমুখী স্কুলগুলিতে শিক্ষক বেশি, অথচ শহরের সরকারি স্কুলগুলিতে তুলনামূলকভাবে ছাত্রছাত্রীর সংখ্যা কম, অনেক কম। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই। স্কুলে যদি শূন্যপাত থাকে, তার জন্য যদি কেউ আবেদন করে, তবে তাকে ট্রান্সফার দিতেই হয়। কিন্তু গ্রামের স্কুলের সমস্যা আর বেশি দিন নয়, আমরা অতি সত্বর বিজ্ঞপ্তি জারি করে নতুন শিক্ষক নিয়োগ করব। আপাতত স্কুলগুলো অতিথি শিক্ষক দিয়ে চলুক না। শিক্ষা সবকিছুতে সরকার এত অলস কেন? দেখুন না, সবকিছু হচ্ছে হবে বা আপনারা কি স্কুলে পঠন পাঠন ব্যবস্থা তুলে দিতে চাইছেন? যেখানে সারা রাজ্যে এত শিক্ষিত বেকার যুবক যুবতী বসে রয়েছে, সেখানে আপনারা অতিথি শিক্ষক নিয়োগের কথা বলছেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিদ্যালয়ে পঠন পাঠন ঠিক পথেই রয়েছে। আসলে বিরোধীদের কাজই হলো নিজের নাক কেটে অপরের যাত্রা বন্ধ করা। ছাত্রছাত্রীদের দিয়ে কোর্ট কেস করিয়ে নিয়োগ প্রক্রিয়া আপনারাই তো স্থগিত করে দিয়েছেন, তাই না? মাননীয় অধ্যক্ষ মহাশয়, রাজ্য সরকারের চরম উদাসীনতা এবং দূরদর্শিতা এর জন্য দায়ী। স্বজন পোষণার দুর্নীতিতে ছেয়ে গেছে স্কুলগুলির নিয়োগ, টাকার খেলা চলছে শিক্ষক শিক্ষিকা নিয়োগে। তাই এমন অক্ষম দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী থাকার চেয়ে না থাকাই ভালো। শিক্ষক নিয়োগে দুর্নীতি হলো কেন তা আমি জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়, হাজার হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুটি ভুল হয়ে থাকলে তা আমরা সংশোধন করে নেব। দয়া করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না, তাহলে হয়তো ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আর আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানাই যে, প্রথমত, সংবাদ মাধ্যমের কাজই হলো সরকারের কাজের সমালোচনা করা। প্রাইভেট আমাদের রাজ্যে কোথাও কোনো ভুয়ো স্কুল চলছে না। আর প্রাইভেট স্কুলের বেতন সংক্রান্ত বৃদ্ধি, তা আমরা মন্ত্রিসভায় আলোচনা করেছি। প্রাইভেট স্কুলগুলোকে নোটিশও পাঠিয়েছি। প্রাইভেট স্কুলগুলি ফি নিয়ন্ত্রণ না করলে অবিলম্বে আমরা প্রাইভেট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজ এখানে প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। এখন মূল প্রস্তাব। আজ অধিবেশন শুরু করবেই মূল প্রস্তাবের নোটিশ জারি করা হয়েছে। মূল প্রস্তাব আয়নকারী সদস্যকে এই প্রস্তাব উত্থাপনের অনুমতি চেয়ে আবেদন করা অনুরোধ করা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি মুলতবি প্রস্তাবটি উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। প্রশ্ন হলো যে মাননীয় সদস্যকে মূল প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হোক। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়।
আমাদের রাজ্য অনুপ্রবেশকারীতে ভরে গেছে। একদিক থেকে বাংলাদেশিরা আর অন্য দিক থেকে বিহারিরা এসে এ রাজ্যে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। বর্তমানে আরেকটি বড় সমস্যা রোহিঙ্গা জনজাতি। মায়ানমার থেকে তারা আমাদের দেশে প্রবেশ করছে, ফলে আমাদের রাজ্যে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। এসব উদ্বাস্তুদের থাকলে এ রাজ্যে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে, অন্যরা বাস্তুহারা হয়ে যাচ্ছে, সামাজিক অপরাধও বেড়ে চলেছে। তাই আমি মনে করি অন্য রাজ্যের মতো এ রাজ্যেও এনআরসি চালু করা হোক। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের বাংলা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। কবিগুরু বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মোরা একই বৃত্তে দুটি পশু, হিন্দু মুসলমান। তাই মানুষে মানুষে ভেদাভেদ নয়, আমরা সকলে এক হয়ে এই বাংলার বুকে বাঁচতে চাই। আমার বাংলা আমাদের সকলের বাংলা। এখন মধ্যপ্রস্তাব সপক্ষে যারা তারা হাত তুলুন। তাহলে সবার সিদ্ধান্ত অনুসারে মূল দুই প্রস্তাবটি বাতিল হলো, বাতিল হলো, বাতিল হলো। এখন দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আজ জনস্বার্থ সংশ্লিষ্ট জরুরি বিষয়ে 4টি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব নথিভুক্ত হয়েছে। সেগুলি হলো নিত্যনৈমিত্তিক খাদ্যদ্রব্যের সবুজ শাকসবজি ও মাছ মাংস সতেজ রাখার জন্য বিষাক্ত কেমিক্যাল ও টক্সিনের ব্যবহার সংক্রান্ত ইউনিভার্সিটি কার্যতালিকায় নথিভুক্ত করেছেন বিরোধী দলের সদস্য মাননীয় সুব্রত রায় মহাশয়। সরকারি পরিবহন ব্যবস্থা বেহাল অবস্থা ইউনিভার্সিটি কার্যতালিকায় নথিভুক্ত করেছেন বিরোধী দলের নেতা মহাশয়। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত ইউনিভার্সিটি কার্যতালিকায় নথিভুক্ত করেছেন বিরোধী দলের সদস্যা মাননীয় ফিরোজা বেবি মহাশয়া। বাংলা টিভি সিরিয়ালগুলিতে অবস্থানস্কৃতিক প্রচার বিষয়ক নোটিশটি কার্যতালিকায় নথিভুক্ত করেছেন বিরোধী দলের সদস্য মাননীয় মোহন গুরু মহাশয়। আমি এর মধ্যে প্রথম প্রস্তাবটি অর্থাৎ নিত্যনৈমিত্তিক খাদ্যদ্রব্যে কেমিক্যাল ব্যবহার সংক্রান্ত মাননীয় সুব্রত রায় মহাশয়ের বিষয়টি আলোচনা করতে চাই। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমাদের রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সবুজ শাকসবজি, মাছ মাংস এবং ফল ও সবজি সতেজ রাখার জন্য বিভিন্ন খাদ্য উপাদান ও প্রক্রিয়াকরণ সংস্থাগুলি এবং বিষাক্ত কেমিক্যাল টক্সিন খাদ্য মেশাচ্ছেন। এমনকি এতে মাছ চাষ এবং মুরগি চাষেও বেআইনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এইসব খাবারের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে শরীরের বিপদ ডেকে আনছে। এই অবস্থায় রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা ভেবে সরকারের আগামী পদক্ষেপ যারা খুব জরুরি বলে মনে হয় আমার। মাননীয় খাদ্যমন্ত্রী, আপনি বিষয়ে আলোচনা করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের চারপাশে সবকিছুই আজ বিষে পরিপূর্ণ। শুধু খাদ্যদ্রব্য নয়, জল এমনকি নিঃশ্বাসের বাইরেও আজ দূষণ বিষ ছড়াচ্ছে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। প্যাকেটজাত খাবার, বরফ দেওয়া মাছ মাংস কেনার আগে জেনে নিতে হবে সেই খাদ্য নিরাপদ কিনা। এ বিষয়ে রাজ্য সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছে। রাজ্যের ডিএম, মৎস্য সচিব, ড্রাগ কন্ট্রোলার, খাদ্য সুরক্ষার আধিকারিকগণ এ বিষয়ে তল্লাশি করে চলেছে। টাস্ক ফোর্স নিয়োগ করে প্রতিদিন বিভিন্ন স্থানে মাছ মাংস শাকসবজির ওপর পরীক্ষা চালাচ্ছে। ভিন্ন রাজ্য থেকে আসা মাছের লরি ও ফলের ওপর প্রতিনিয়ত পরীক্ষা চালানো হচ্ছে। কোনো খাদ্যে কেমিক্যাল কিংবা কোনো অন্য বিষ পাওয়া গেলে 50,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষা আমাদের সরকারের প্রধান কর্তব্য। আজ কিছু কাগজ ও প্রতিবেদন সবার টেবিলে উপস্থাপন করার জন্য কার্যতালিকা অন্তর্ভুক্ত করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় তথ্যমন্ত্রী মহাশয়া। তাদেরকে রিপোর্ট সবার টেবিলে উপস্থাপন করার অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়।
আমি শ্রী আদিত্য চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2021-22 বার্ষিক অডিট রিপোর্ট সবার টেবিলে উপস্থাপিত করছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমি শ্রীমতী সুমিতা বিশ্বাস, পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী 2021 থেকে 22 অর্থবর্ষের বার্ষিক অডিট রিপোর্ট সভার টেবিলে উপস্থাপিত করছি। মাননীয় অমিত বাবু, আপনি কিছু বলতে চান? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি উল্লেখ করবে আমার বিধানসভা এলাকার স্বার্থে সংশ্লিষ্ট একটি বিষয় সভাপতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং এ বিষয়ে পরিবেশ মন্ত্রীর বক্তব্য জানতে চাই। আমার বিধানসভা লালগড়ের জঙ্গল পার্শ্ববর্তী এলাকায় গত এক সপ্তাহে 4 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। এইভাবে গুণহাটি দল মাঝে মাঝে খাবারের মধ্যে লোকালয়ে প্রবেশ করছে এবং প্রচুর সম্পদ প্রাণহানি ঘটাচ্ছে। বন্যপ্রাণীর আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে তা আমি জানতে চাই। বন্যপ্রাণীর আক্রমণ থেকে প্রাণ হারানো মানুষগুলো এখনো ক্ষতিপূরণ পায়নি। মাননীয় মন্ত্রী মহাশয়া জানাবেন কি? মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় সদস্য মহাশয়ের প্রশ্নের উত্তর ওনাকে আমি লিখিতভাবে জানিয়ে দেব। এর জন্য আমাকে 7 দিন সময় দেওয়া হবে। মাননীয় মন্ত্রী মহাশয়কে উত্তরদানের জন্য 7 দিনের সময় দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। এখানেই আমাদের বেসরকারি কর্মসূচি শেষ হচ্ছে। এখন সরকারি কর্মসূচি নিয়ে আলোচনা হবে। মাননীয় বিরোধী দলের নেতা মহাশয়, আপনি কিছু বলতে চান? ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমি অতি সম্প্রতি ঘটে যাওয়া একটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় শিরোবার উপস্থাপনা করছি। প্রস্তাবনে অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। গতকাল ময়নাগুড়ি রুবিটি গার্ডেন স্বাস্থ্য কেন্দ্রে একজন বয়স্ক ডাক্তার গোপাল দাসকে রোগীর আত্মীয় পরিজনরা পিটিয়ে হত্যা করেছে। গোপাল বাবু দীর্ঘদিন ওই অঞ্চলে গরিব চা শ্রমিকদের নিঃস্বার্থভাবে সেবা করে চলেছে। সবচেয়ে দুঃখের বিষয় এই যে যারা তার হাতে হাসপাতালে জন্মগ্রহণ করেছে তারাই গোপাল বাবুকে পিটিয়ে হত্যা করেছে। শুধু ময়নাগুড়ি নয়, রাজ্যে প্রায় সর্বত্রে এই ঘটনা সংক্রমক ব্যাধির মতন ছড়িয়ে পড়েছে। ডাক্তার, নার্স কিংবা স্বাস্থ্যকর্মী আজ আর কেউ নিরাপদে নেই। রাজ্য সরকারের চরম উদাসীনতা এবং অপদার্থতাই এর জন্য দায়ী বলে আমি মনে করি। হ্যাঁ, সময় না সত্যি খুব অস্থির। সরকার পক্ষ এই ব্যাপারে কিছু বলুন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। আমাদের সরকার আপনারা সকলে কিছু বলুন। প্লিজ, সকলে শান্ত হন, সকলে শান্ত হন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমরা মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করছি। উনি তো স্বাস্থ্য ও প্রশাসনের দায়িত্বে রয়েছেন, এখন উনি চুপ কেন? আপনি মুখ খুলুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সত্যি ব্যাপারটা খুব চিন্তার। যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক। তার উপরে একজন ডাক্তারকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা কোনোভাবেই আমাদের সরকার সমর্থন করে না। পুলিশ এখনো পর্যন্ত 15 জনকে গ্রেফতার করেছে। আইনের মধ্যেই চলবে। কিন্তু বারবার তো একই ঘটনা ঘটছে। গ্রেপ্তারের নামে প্রহসন চলছে। এ পর্যন্ত কি একজন শাস্তি পেয়েছে? অধ্যক্ষ মহাশয়, সরকার শাস্তি দিতে পারে না। অপরাধীদের শাস্তি দানের জন্য আদালত রয়েছে, আইন রয়েছে। তাছাড়া এই বিষয়ে আমরা একটি নতুন আইন প্রণয়ন করতে চলেছি। একটি নির্দিষ্ট আইন থাকলে দেশের সাধারণ মানুষ এইসব কাজ থেকে বিরত থাকবে বলেই আমার মনে হয়। আজ অধিবেশন শুরুর পূর্বে বিরোধী দলের সদস্যা মাননীয়া মনিকা দেবী একটি অনাস্থা প্রস্তাব নোটিশ জমা দিয়েছেন। মনিকা দেবী, আপনি অনাস্থা প্রস্তাবটি অনুমতি প্রার্থনা করুন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। আমি বর্তমান মন্ত্রী পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সভা অনুমতি প্রার্থনা করছি। আপনারা যারা অনাস্থা প্রস্তাব উত্থাপনের পক্ষে তারা হাত তুলুন। তাহলে এটা স্পষ্ট যে এই সভা মন্ত্রী পরিষদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। মাননীয় মনিকা দেবী, আপনি অনাস্থা প্রস্তাবটি বলুন।
ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। বর্তমান সরকার জনগণের স্বার্থ রক্ষায় সমস্ত দিক থেকেই ব্যর্থ। রাজ্যে কোনো শিল্প নেই, শিক্ষিত বেকাররাও চাকরির জন্য হাহাকার করছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই শুধু হতাশা আর হতাশা। খুন, ধর্ষণ আর রাজনৈতিক অশান্তি দিনের পর দিন বেড়েই চলেছে। সরকারি অফিসে ঘুষ না দিয়ে কোনো কাজই হয়নি। আর অন্যদিকে সরকারপক্ষের নেতারা কাটমানি খেয়ে খেয়ে ফুলে ফেপে ওঠে। এমন জনবিরোধী মন্ত্রিসভার সরকারে থাকার আর কোনো প্রয়োজন নেই। আমরা এই মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছি। এখন অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সকল সদস্যদের এই বিষয়ে আলোচনা করতে অংশগ্রহণে অনুরোধ করা হচ্ছে। মাননীয় বিরোধী দলের নেতা মহাশয়, আপনি কিছু বলবেন? ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। কেন্দ্রীয় প্রকল্পে 100 দিনের কাজের টাকা গরিব মানুষদের বদলে সরকারি নেতাদের পকেটে ঢুকছে। সর্বত্র চলছে কাটমানি। এই 100 দিনের কাজের টাকা নয় হচ্ছে কেন? আমি তার জবাব চাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 100 দিনের কাজের টাকা কোথাও নয় হচ্ছে না। আসলে বিরোধীদের চক্রান্ত। টাকা তো সরাসরি জব কার্ডের মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে চলে যায়। অন্যেরা সে টাকা পাবে কি করে শুনি? মাননীয় অধ্যক্ষ মহাশয়, উপকূল অঞ্চলে বাঁধ নির্মাণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 500 কোটি টাকা অনুদান দিয়েছিল। নামমাত্র কাজ হচ্ছে সেই টাকার অধিকাংশই ফেরত চলে গিয়েছে। অথচ উপকূল অঞ্চলে প্রত্যেক বছর বন্যা লেগেই রয়েছে। মানুষের এমন ক্ষতি করেন যে সরকার, তাদের আর ক্ষমতা থাকার কোনো দরকার নেই। অধ্যক্ষ মহাশয়, কংক্রিটের নদীবাঁধ করবো বললেই করা যায় না। তার জন্য অনেক অনেক প্ল্যান, প্রোগ্রাম এবং সময় প্রয়োজন। টাকা ফেরত গেলে আমরা কি করবো? তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো হবে, নদীবাঁধও ভাঙবে। আমরা তো আর বন্যার জলকে ঠেকাতে পারবো না। অধ্যক্ষ মহাশয় ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। নদীবাঁধ ভাঙবে, বন্যা হবে, আর আপনাদের নেতারা প্রাণের চাল ত্রিপল চুরি করবে। এমন সরকারের ক্ষমতায় থাকার কোনো দরকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের উত্তর দিন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। যারা কাজ করে তাদের ভুল ত্রুটি হতেই পারে। ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষ ভবিষ্যতের দিকে এগিয়ে চলে। কিন্তু দুঃখের বিষয়, বিরোধীরা সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলি দেখতে পায় না। প্রতি বছর শিল্প বাণিজ্য সম্মেলন করে শিল্পে কোটি কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী চাকরি পাবে। স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ রাজ্যে এবং রাজ্যের বাইরে চিকিৎসার সুযোগ পেয়েছে। গরিব মানুষদের জন্য চালু হয়েছে বিভিন্ন ভাতামূলক প্রকল্প। ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী তো রয়েইছে। তাই আমি মনে করি বিরোধীদের সমস্ত অভিযোগ সর্বৈক মিথ্যা। আমাদের বাংলা উন্নয়ন এখন সবার সেরা। মনিকা দেবী, আপনি জগতের ভাষণে কিছু বলবেন? ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। মুখ্যমন্ত্রী, আপনি যতই উন্নয়নের কথা বলুন না কেন, সাধারণ মানুষ আপনাদের স্বরূপ বুঝতে পেরেছে। খেলা মেলা ধাঁধা দিয়ে বেশি দিন চলবে না। লোন নিয়ে নিয়ে সরকার দেউলিয়া হতে বসেছে। আগামী দিনে দেখবেন শ্রীলঙ্কার মতো মানুষ আপনাদেরও ক্ষমতার কেন্দ্রকে মাটিতে নামাবে। এখন আলোচনা শেষে সবার সিদ্ধান্ত গ্রহণের জন্য ভোট গ্রহণ করা হবে। আপনারা যারা অনাস্থা প্রস্তাবের পক্ষে তারা হাত তুলুন, আর যারা বিপক্ষে তারা হাত তুলুন। এখন উপযুক্ত পরিমাণে সমর্থন হবে। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বাতিল হলো, বাতিল হলো, বাতিল হলো। আজ সরকারি কাজ হিসেবে একটি নতুন বিল পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সচিবালয়ে আবেদন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুমতি প্রস্তাব বিলটি উপস্থাপনের অনুমতি চাইলাম। মাননীয় অধ্যক্ষ মহাশয়, গণহত্যা বিরোধী বিল 2022 সবাই উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দান করা হলো। আপনি বিলটি বিবেচনার জন্য সবাই প্রস্তাব পেশ করুন। আমি গণহত্যা বিরোধী বিল সবাই উপস্থাপনা করছি।
গণহত্যা বিরোধী বিল 2022। প্রথম অনুচ্ছেদ, কোনো ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহের বশে অন্য কাউকে পিটিয়ে হত্যা করতে পারবে না। দ্বিতীয় অনুচ্ছেদ, চোর, ডাকাত, ডাইনি, ছেলেরা প্রভৃতি অপবাদ দিয়ে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের ওপর মানসিক বা শারীরিক আঘাত অত্যাচার করা চলবে না। তৃতীয় অনুচ্ছেদ, কোনো ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে পুলিশ প্রশাসনকে জানাতে হবে, জনসাধারণ শাস্তি দান করতে পারে না। চতুর্থ অনুচ্ছেদ, আইন অমান্যকারী ব্যক্তিবর্গকে আদালত শাস্তি হিসেবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে। পঞ্চম অনুচ্ছেদ, কোনো বিরোধীতে আক্রান্ত ব্যক্তির সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা সরকার বিনা খরচে দিতে বাধ্য থাকবে। মাননীয় সদস্যদের বিলটি সংশোধনী ভালো মন্দ আলোচনা করার জন্য 5 মিনিটের সময় বরাদ্দ করা হবে। আপনি বলুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমার মনে হয় বিলটি অসম্পূর্ণ, বিলটির সমস্ত ধারা পরিষ্কার নয়, তাই বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক এবং পুনরায় পেশ করা হোক। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিলটি জনস্বার্থের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সংশোধনী গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। আপনি অনুগ্রহ করে বিলটি গ্রহণ করুন। বিলটি সংশোধনীগুলি গ্রহণ করা হবে। 1 নম্বর অনুচ্ছেদে সংশোধনী আনতে চেয়েছেন বিরোধী দলের সদস্য মাননীয় ইনারত সর্দার মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ। আমি বিলটির 1 নম্বর অনুচ্ছেদে আত্মস্বার্থ ও রাজনৈতিক উদ্দেশ্য কথাটি যোগ করতে চাই। বিলের 2য় অনুচ্ছেদে সংশোধনী আনতে চেয়েছেন বিরোধী দলের সদস্য মাননীয় মনিকা মুর্মু মহাশয়। আপনি বলুন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। আমি দ্বিতীয় অনুচ্ছেদে গুজব ছড়িয়ে কোনো ব্যক্তিকে অনবিলম্বে স্বীকার করা চলবে না এই কথাটি যোগ করতে চাই। বিলের 4র্থ অনুচ্ছেদে সংশোধনী আনতে চেয়েছেন বিরোধী দলের সদস্য মাননীয় অমিত মুশারফ। আপনি বলুন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। বিলের 4র্থ অনুচ্ছেদে অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, আমি এই কথাটি যোগ করতে চাই। 3টি সংশোধনীর ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বক্তব্য পেশ করুন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। 3টি সংশোধনী যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য, তবে বাস্তব পরিস্থিতির কথাও ভাবা প্রয়োজন। এখন বিলটি সংশোধনীগুলি গ্রহণ করা হবে কিনা তা ভোটাভুটির মাধ্যমে নিশ্চিত করা হবে। আপনারা যারা সংশোধনীর পক্ষে তারা হাত তুলুন। বিলটি সংশোধনীর সপক্ষে 2/3 সমর্থন থাকায় সংশোধনীগুলি গৃহীত হল। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিলটি যেভাবে সভায় স্বীকৃত হলো তা গ্রহণ করা হোক। প্রশ্ন হলো, গণহত্যা বিরোধী বিল 2022 সবাই যেভাবে স্বীকৃত হলো তা গ্রহণ করা হবে। যারা বিলের সপক্ষে তারা বলুন হ্যাঁ, আর যারা বিপক্ষে তারা বলুন না। বিলটি সবাই গৃহীত হয়েছে। আর সবাই গণহত্যা বিরোধী বিল 2022 পাশ হলো। মাননীয় সচিব মহাশয়, বিলটি স্বাক্ষরের জন্য রাজ্যপাল দপ্তরে পাঠানোর ব্যবস্থা করবেন। আজ রাজ্য বিধানসভার এই অধিবেশনে সদস্যদের মতামত দান ও শান্তিপূর্ণভাবে আলোচনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকুন। আজকের মতো অধিবেশন সমাপ্ত হবে। আগামীকাল যথাসময়ে অধিবেশনের কাজ শুরু হবে। ধন্যবাদ।